গোলাম মাওলা রনি, আপনি নিশ্চয়ই জিটিওর সাক্ষাৎকারটি দেখছিলেন। ডক্টর ইউনূসের বক্তব্যতে তিনি একদম সহজ ভাষায় বলেছেন, উই হ্যাভ নট ব্যান্ড আওয়ামী লীগ, সিম্পলি অ্যাক্টিভিটিস আর সাসপেন্ডেড। সেই সাথে প্রেস সচিব শফিকুল আলমের কথাও আপনাকে জানাচ্ছিলাম। আপনার কি মনে হয়, কি বুঝলেন, এখনো কি এটিকে ট্রান্সলেশন জনিত সমস্যা বলা চলে? আমার কাছে প্রথমত মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হয়নি মেহেদী হাসানের মতো এত তরুণ, চৌকস এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সাংবাদিকের সঙ্গে এই সময়টিতে ওনার একটা সাক্ষাৎকার দেয়া। কয়েকটি কারণে। প্রথম কারণ হলো উনি এখন বয়োবৃদ্ধ, তার বয়স 87 বছর। জীবনের এই জটিলতায় বয়সের কারণে জীবনের অনেক বড় বড় প্লেয়ার, মোহাম্মদ আলী কেলের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধা, তাকে ল্যারি হোমসের কাছে পরাজিত হতে হয়েছে। এটা তার করাটা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে এখানে এই বয়সে মানুষ যখন বয়স হয়ে যায়, বুড়া কিংবা বুড়ি, একটা নির্দিষ্ট সময় তারা সৎ কথা বলে ফেলে নিজের অজান্তে। যদি আপনি কোনো বুড়িকে জিজ্ঞাসা করেন যে যৌবনকালে তুমি কি করেছো, সারা জীবন যে কথা গোপন রেখেছে, কার সাথে প্রেম করেছে, কি করেছে বলবে না। কিন্তু 80 বছর বয়সে নাতি জিজ্ঞাসা করলো, দাদি তুমি কি করেছো, দাদা তুমি কি করেছো, সে টাস করে সত্য কথাটা বলে ফেলে। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ক্ষমতার চেয়ারে বসে আছেন, শফিক সাহেব নন, আপনি আমি নন, তো ওখানে বসার ফলে তার উপর কিছু চাপ আছে, দেশি চাপ, বিদেশি চাপ। তার কাছে কিছু তথ্য আছে, উপাত্ত আছে, কিছু গোয়েন্দা রিপোর্ট আছে, এবং ওখানে বসে তিনি এমন কতগুলো বিষয় জানেন, বোঝেন, যা তার আশেপাশের লোকের কাছে তিনি শেয়ার করতে পারেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। আর তার যে হৃদম, তার যে শিক্ষা, তো ওই বিষয় আসলে তার ব্যক্তিগত বিষয় শেয়ার করার মতো এরকম যোগ্য লোক তার ক্যাবিনেটে একজনও নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে বেচারা মনের দুঃখে অনেক কথা নিজের হৃদয়ের মধ্যে তাকে ভাজতে হয়, ভাজাভাজি করতে হয়। তো যখন আপনি দেখবেন মাছ ভাজি করেন বা কোনো একটা মশলা ভাজি করেন, সাউন্ড বের হয়ে যায়, তারপর শেষে গন্ধ বের হয়ে যায়। তো ওখানে মেহেদী হাসানের সাথে কথা বলতে গিয়ে তার হৃদয়ের মধ্যে যে অন্তর্নিহিত যে চাপ, তাপ, সত্য, সেই জিনিসগুলো বের হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে কথা বলেছেন, সত্য কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর হলো, আমরা যতটুকু ইংরেজি জানি, সেই ইংরেজি জানা যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি যেটা বলেছেন আর মেহেদী হাসান যেটা প্রশ্ন করেছেন, তার মধ্যে বাংলাদেশের আমরা যত জনগণ, আপনি যে কথা বললেন, এর মধ্যে এক সুতা বা একটা বিন্দু পার্থক্য দেখছি না। আর শফিক সাহেব যেটা বলেছেন যে মানে এখানে অনুবাদ করতে ভুল হয়েছে, আমরা যারা আছি, শফিক সাহেব বাংলাদেশে আসলে আমাদের সবারই উচিত ওনার কাছে ইংরেজি নতুন করে শেখা, যে ডক্টর মোহাম্মদ যে ইউনূস ইংরেজি বলেছেন এটার অনুবাদ কি হবে, এই একটা নতুন ডাইমেনশনাল ইংরেজি শিখতে হবে। বাস্তবতা হলো যে আপনি গোলাম মাওলা রনি, আপনি যেহেতু অনুবাদ প্রসঙ্গে, ট্রান্সলেশন প্রসঙ্গে বলছিলেন, তার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। প্রেস সচিব কিন্তু এটাও বলেছে এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা। আমার মনে হয় পিআইবির বাংলা ফ্যাক্ট এটার একটা যথাযথ উত্তর দিয়েছে। আমি আপনাদের সবাইকে বাংলা ফ্যাক্ট দেখতে বলবো। অর্থাৎ উনি কিন্তু অস্বীকার করেই যাচ্ছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি বলেননি, উনি এইভাবে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে কথা বলেনি। কিন্তু আমরা তো আসলে সাক্ষাৎকারটি সরাসরি দেখলাম, দর্শকদেরকেও দেখালাম। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? আমার কাছে মনে হয় যে এই ভদ্রলোক, মানে উনি এখানে যোগদান করার আগে অতিশয় ভদ্রলোক ছিলেন। ওনার বন্ধুদের অভাব ছিল না, এবং তার পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা সব কিছু মিলে তিনি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণ করার 2-3 মাস পর তার কেন যেন মানে ক্ষমতার না একটা গরম আছে, এবং গরম যখন এসে যায় না, গরমে অনেক ধাতু নষ্ট হয়ে যায়, অনেক ধাতুর মধ্যে ক্ষয় হয়ে যায়। তো ওনার এই ক্ষমতার তাপ এবং চাপে ওনার যে কী হয়েছে, এটা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া এটা বোঝা যাবে না। তবে তিনি যে কথাগুলো বলছেন, সে কথাবার্তার কারণে এ যাবৎকালে ওনার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত ক্ষয়ক্ষতি হয়েছে, বিশ্বাস করেন বাংলাদেশের সবগুলো মব, এ যাবৎ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ যে এই সরকারের যে আমলে অনেক মব সন্ত্রাস হয়েছে, তো সকল মবগুলো আপনি একত্র করবেন, করে যদি রুটুভার করেন, ওইগুলোকে যদি আরও বাড়িয়ে দেন, তাহলে যে ক্ষয়ক্ষতির সংখ্যা হবে তার চাইতে ওই ভদ্রলোক যে কথাবার্তাগুলো বলেছেন, তার কথাবার্তা এবং কার্যকারণের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ক্ষতি হয়েছে। আপনি চিন্তা করুন, বই মেলাতে
একটা ডাস্টবিন স্থাপন করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কি দরকার ছিল সেই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলানোর জন্য। ফলে কি হলো, ওনার নিজের ক্যারেক্টার গেল, ওনার চরিত্র গেল, সুনাম গেল, সুখ্যাতি গেল, এবং ওনাকে এখন মানুষ যে কথা বলে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই একটা ক্ষতিকর। এই বিষয়গুলো যখন মানুষের কাজ করতে যায়, সব মানুষই কিন্তু ভুল হয়। আমরা কোনো মানুষই ভুলের মানে ঊর্ধ্বে নই, কিংবা কখনো কখনো অপ্রিয় কথা বের হয়ে যায়। যখন এরকম একটা কথা আমরা সত্য কিন্তু অপ্রিয় অথবা আমাদের ভুল হয়েছে, সেসব ক্ষেত্রে চুপ থাকাটাই হলো অতি উত্তম কাজ। এক্ষেত্রে ওনার জন্য সবচেয়ে উত্তম ছিল একেবারে চুপ থাকা। তা না থেকে উনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধার করার জন্য যে ন্যারেটিভগুলো তৈরি করছেন, এতে করে উনি নিজে, ওনার সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত বয়োবৃদ্ধ মানুষ, তারা যাকে বলা হয় বিব্রতকর অবস্থায় পড়েছেন। আর আমরা যারা সারাটা জীবন খুব কষ্টকর ইংরেজি পড়েছি, ভীষণ রকম কষ্টকর ইংরেজি পড়েছি, সেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আমার এখনও মুখস্থ আছে, এবং আমি আপনাকে এমন সুন্দরভাবে গ্রামার পড়াতে পারি, বাংলার চেয়ে সুন্দর করে আমি ইংরেজি পড়াতে পারি। এখন সেই ইংরেজির উপরে আমার কাছে মনে হয় আমার গালের উপরে আমার সেই স্কুলের টিচার যেভাবে ছোটোকালে চড় মারতো, এখন শফিক সাহেব আমার গালে চড় মেরে বলছে, বেটা ইংরেজি ভালো মতো জানো না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি শুনে তুই এই সমস্ত কী সব করতেছো, ভালো করে আয় আমার কাছে ইংরেজি শেখ। তো এই যে আহ্বানগুলো, এগুলো শুনতে ভীষণ রকম অপমান বোধ করছি। এবং এই যে 18 কোটি মানুষ, এর মধ্যে এখন দেখেন বাংলাদেশের কত ছেলেমেয়েরা ইংরেজিতে কত ভালো করছে। আপনার আইএলটিএসে 8.5, 9 এরকম ছেলেমেয়েরা পাচ্ছে, আপনি তাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। জি গোলাম মাওলা রানী, আমি আপনার মতামত আসলে পরিষ্কার আমাদের দর্শকদের কাছে। এই একই বিষয়ে আসলে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যদি আমি যেতে চাই, যেমনটা শফিকুল আলমের বক্তব্য ঘিরে আমরা বলছিলাম, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে এমন কোনো মন্তব্য প্রধান উপদেষ্টা করেননি, উনি সেই বিষয়ে স্পষ্ট বলেছেন। আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে, এই যে ভুল অনুবাদ নিয়ে কথা হচ্ছে, এটা কি আসলে সরকারের মধ্যেই আপনার বিভ্রান্তি ও মতপার্থক্য আছে এই জন্য, নাকি আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার পরে ঘরোয়া রাজনীতির জন্য তারা আসলে এই টোনটা চেঞ্জ করলো? ধন্যবাদ। আসলে রদীপের কথা শুনছিলাম, এখান থেকে একটা জিনিস মনে হলো, আমরা তো একটু শুনলাম আপনাদের এখানে, কানে যা শুনি আর মনে যা ভাবি, এই দুটোর মাঝখানে একটা ঘটনা ঘটে, সেটাকেও কিন্তু ট্রান্সলেশন বলে। যেমন কোনো একটা শব্দ একই ভাষায় একই রকম যেমন তার তাৎপর্য হয়, অন্য ভাষায় সেটার তাৎপর্য তেমন নাও হতে পারে। এটাও ট্রান্সলেট করে মানুষ, কোথায় করে, অজান্তেই করে, মস্তিষ্কে করে, তার জন্য পেছনের একটা শিক্ষা থাকে, সেই শিক্ষা তাকে অনুবাদ করে দেয়। আর এখানে হয়তো অনুবাদ করা বলতে বোঝানো হয়েছে এই ট্রান্সলেশন মানে এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় লিখিত ট্রান্সলেশনের ক্ষেত্রে। এখন ধরুন প্রশ্ন করেছেন সাংবাদিক, উত্তর দিয়েছেন ইউনূস, প্রফেসর ইউনূস, শুনেছে কারা? গোটা বিশ্বের মানুষ। আর পত্রিকা যেটা লিখলো সেটা পড়লো কিছু পাঠক। এখন যিনি প্রশ্ন করলেন আর যিনি উত্তর দিলেন, দুটো কিন্তু পরিষ্কার আমরা শুনলাম। এখন এই শোনার পরে দুটো আমাদের প্রতিক্রিয়া হতে পারে। ইউনূস সাহেব কি এটা বলতে পারেন? আর তিনি যা বললেন তার তাৎপর্য কী? তিনি যা বললেন তার একটা তাৎপর্য আছে। তিনি যখন এই সাক্ষাৎকারটা দিচ্ছেন, ওখানে তাকে জবাবদিহি করতে হয় আন্তর্জাতিক মাধ্যমকে। তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা তো ব্যান করিনি, আমরা সাসপেন্ড করেছি। কারণ যদি বলে ব্যান করেছি, তাহলে তাকে অনেক ধরনের আর পাল্টা অনেক প্রশ্ন তার সামনে ছুড়ে দেওয়া হবে। কিন্তু রাজিকুজ্জামান রতন, আপনি এই কথাটা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, এই যে প্রেস সচিব শফিকুল আলম কথাটা বলেছেন ভুল অনুবাদ, হ্যাঁ, তাহলে তো উনার এই ভুল অনুবাদ বা এই যে ট্রান্সলেশন জনিত সমস্যা, এই বক্তব্যটাই আনা উচিত ছিল না। দুটো জিনিস আনা উচিত ছিল না। একটা হলো যে এর ব্যাখ্যাটা কি দাঁড়ায়, এই ব্যাখ্যাটা কিন্তু এরকম করতে পারতেন, হ্যাঁ তিনি তো বলেছেন যে আমরা ব্যান করিনি, আমরা সাসপেন্ড করেছি, যে কোনো সময় সাসপেনশন উঠে যেতে পারে, তা যে কোনো সময়টা কখন, যখন জনগণ চাইবে, তাহলে এটার একটা অর্থ দাঁড়ায়। আর একটা কি দাঁড়ায়, যে কোনো সময় চাইবে মানে কি ইউনূস সাহেবের ক্ষমতায় থাকা অবস্থায় এটা উইথড্র হবে?